আর মাঝখানে হলো মাকরুহ। এখন এই যে ধূমপান, এটা হারাম আগেও ছিল, এখন ওলামায়ে কেরাম বলতেছে যে এটা হারাম, মাঝখান দিয়ে এটা মাকরুহ হয়ে গেছে, তাই না? আসলে এটা হারাম ছিল আগেও, এখনো হারাম আছে, কিন্তু আমরা সেটা জানতাম। তাহলে হালাল আর হারামের মাঝখানে একটা পর্যায়ে আছে, এটা বলে মাকরুহ। এখন আমরা যে আনহেলদি খাবার খাচ্ছি, যেমন কোক, তারপরে কেক, তারপরে যে ফার্মের চিকেন, এটাকে কেউ হারাম ডাইরেক্ট বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করা যায় এটা হারাম। কিন্তু এটা কি স্বাস্থ্যকর? এটা কি হেলদি? যদি স্বাস্থ্যকর না হয়, হেলদি না হয়, তাহলে এটাকে আমরা মাকরুহ পর্যায়ে নিতে পারি। কিন্তু হারাম ফতোয়া দিতে হইলে যারা ফকি তারা দিতে পারবে, এবং এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এমন খাবার খাবো যেটা আমাদের শরীরের জন্য পুষ্টিকর, ক্ষতিকর নয়। তো এটা ছিল আমার একটা ক্রাইটেরিয়া, যে আমরা কি খাবো, কখন খাবো, কি পরিমাণে খাবো। এটা যদি আমরা ঠিক করতে পারি, আমাদের শরীরের অনেকগুলো রোগকেই আমরা প্রতিরোধ করতে পারবো। আর রোগ যাদের হয়ে গেছে 3 to 6 মান্থসের মাধ্যমে আমরা যদি আমাদের খাবারটাকে ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই রোগটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি। এমনকি সেটা যদি হার্ট ব্লক হয়, আমার কাছে একটা ভিডিও আছে, কালকে পাঠিয়েছে আমার ক্লায়েন্ট, তার হার্ট ব্লক চলে গেছে, 90% ব্লক ছিল, 4টা ব্লক ছিল, ভিডিওটা আমার কাছে আছে। এবং ডাক্তার বলছে এটা ওপেন হার্ট সার্জারি বাদে কোনো রাস্তা নাই, কারণ 90% ব্লক, এটা অন্যভাবে ক্লিয়ার করা যাবে না। আলহামদুলিল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে এটা চলে গেছে। তো এটা সম্ভব খাদ্যের মাধ্যমে। 2 নম্বর ফ্যাক্টর আমি যেটা বলছিলাম, মোবিলিটি, এক্সারসাইজ। আমরা যদি সবসময় বসে থাকি, যেমন কালকে আমি ঘরের কিছু কাজ করছি, ঘর চেঞ্জ করছি, বাসা চেঞ্জ করা হয়েছে, গোসল করে শুয়েছি, কালকে রাতের যে ঘুম, এই ধরনের ভালো ঘুম বোধ আমি অনেকদিন ঘুমাইনি, কারণ পরিশ্রম হয়েছে। তাহলে আমাদের বডিটাকে যদি এক্সারসাইজ করানো, পরিশ্রম করানো হয়, তাহলে আমাদের ঘুমটা ভালো হয়। আর ঘুম ভালো হইলে, আমার আরেকটা ভিডিও আপনারা দেখছেন, হাউ টু স্লো ডাউন দ্য এজিং প্রসেস, কিভাবে আঙ্কেল থেকে ভাই হওয়া যায়, আন্টি থেকে আপা হওয়া যায়। এটা 3টা ফর্মুলা, একটা হলো ফাস্টিং, আরেকটা হলো এক্সারসাইজ, আরেকটা হলো ভালো ঘুম, আরেকটা হলো ক্রুসিফেরাস ভেজিটেবল, এমন খাবার খাওয়া যেটা খাইলে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাবে। সবুজ গাঢ় শাকসবজি সালাদ হিসাবে খাবেন, তাহলে আপনার বয়স কমে যাবে। তো এই যে মোবিলিটি বা এক্সারসাইজ, এইটা হলো বয়স ধরে রাখার একটা কৌশল। আপনি যখন এক্সারসাইজ বেশি করবেন, এক্সারসাইজ এটার উপর আপনার 1 মাসের কোর্স করানো যাবে। তো এক্সারসাইজ 2 প্রকার আছে, অ্যারোবিক্স, অ্যানারোবিক্স। যে এক্সারসাইজ করলে আপনার শ্বাস বন্ধ হয় না, সেটা হলো অ্যারোবিক্স, এয়ার যায়। আর অ্যানারোবিক্স এমন এক্সারসাইজ যেটা করলে আপনার শ্বাস বন্ধ হয়ে আসে, ওইটাতে উপকার বেশি। তা আপনি যদি অ্যানারোবিক্স এক্সারসাইজ করেন, এটার এফেক্ট 48 ঘন্টা থাকে আপনার বডির মধ্যে। 48 ঘন্টা পরে এটার যে পজিটিভ বেনিফিট, সেটা কমে যায়। এই জন্য আমি বলি, একদিন পর পর এমন ব্যায়াম করতে হবে যে ব্যায়াম করলে শ্বাস বন্ধ হয়ে আসে। আর এটা করলে কি হবে, আপনার শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ হবে, টেস্টোস্টেরন নিঃসরণ হবে, আপনি ইয়াং থাকবেন। অনেক বয়স্ক লোক দেখবেন বাচ্চাদের মতো আচরণ করে, মানে তার মধ্যে গ্রোথ হরমোন খুব বেশি। তারপরে এটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর ব্রিদিং এক্সারসাইজ আছে, যেমন কয়েক ধরনের ব্রিদিং এক্সারসাইজ আছে, করলে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, 1 সপ্তাহের মধ্যে আপনার প্রেশার ওষুধ আর খাওয়া লাগবে না। আর যদি কারো প্রেশার থাকে, আমার কাছে আসতে পারেন, প্রেশার মাপা হবে, আপনি এক্সারসাইজ 10 মিনিট করবেন, করার পরে আপনি আবার মাপবেন, মাপার পরে দেখবেন যে কমে গেছে। এবং সেই কমটা যদি আপনি 1 সপ্তাহ পর্যন্ত কমায় রাখতে পারেন এক্সারসাইজের মাধ্যমে, বডি মনে করবে কম থাকাটাই বোধহয় স্বাভাবিক, আপনার প্রেশার চলে যাবে। তারপর বলছিলাম ফাস্টিং, রোজা রাখা। মেডিকেল সায়েন্স প্রমাণ করছে ফাস্টিং এর বেনিফিট। এটাকে 2 ভাবে ব্যাখ্যা করা যায়। ইঁদুর এবং গিনিপিগের উপর পরীক্ষা করা হয়েছে। একদল ইঁদুরকে যতটুকু খাবার দরকার ততটুকু দেওয়া হয়েছে, আরেক গ্রুপ অফ ইঁদুর
তাদেরকে অর্ধেক খাবার দেওয়া হয়েছে। এই এক্সপেরিমেন্ট বহু করা হয়েছে এবং দেখা গেছে যেই ইঁদুরগুলা অর্ধেক পরিমাণ খাবার খাইছে তারা যারা ফুল খাবার খাইছে তার তুলনায় ডাবল বাঁচছে। তাহলে এটাকে আপনি ইসলামের সাথে তাকদীরের সাথে মিলাইতে পারেন যে আপনি জীবনে কতটুকু খাবার খাবেন এটা যদি নির্দিষ্ট থাকে, আপনি যদি কম করে খান তাহলে ওই খাবারটা না খাওয়া পর্যন্ত তো আপনার মৃত্যু হবে না, তাইলে আপনি বেশি দিন বাঁচার একটা সম্ভাবনা আছে, কারণ আপনার খাবার তো আপনার খাওয়া লাগবে। তো এই জন্য নবীজি বলছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাইতে, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো বাতাস। তো এই ফাস্টিং এর অনেক সায়েন্টিফিক রিসার্চ আছে এবং অনেক সায়েন্টিস্ট দিনে 1 বেলা খান। এবং ফাস্টিং 3 প্রকারের আছে। ইন্টারমিডিয়েট ফাস্টিং, আপনি 24 ঘন্টার মধ্যে আপনি 19 ঘন্টা না খেয়ে থাকবেন, ডিনারটা আগে করবেন আর সকালের নাস্তাটা দেরিতে করবেন। এটা ডিপেন্ড করে যার যার শারীরিক অবস্থা, শরীরের কোনো রোগ এটার উপর নির্ভর করে। কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিং করবে, কেউ সপ্তাহে 2 দিন ফাস্টিং করবে, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবে। আর সায়েন্টিস্টরা বললে ড্রাই ফাস্টিং, ওয়াটার ফাস্টিং। ওয়াটার ফাস্টিং হলে তারা না খেয়ে থাকে কিন্তু পানি খায়। কিন্তু আমরা যারা মুসলমান আছি আমরা ডাইরেক্ট রোজা রাখতে পারি আল্লাহর কাছে সওয়াবের জন্য। তারপরে মাসে আপনি 7 দিন, 2 দিন করে যদি রাখেন 7 থেকে 8 দিন, অথবা মাসে 3 দিন চন্দ্র মাসের যে হোয়াইট ডেজ গুলো আছে আপনি রাখতে পারেন। তারপর হলো স্লিপ, ঘুম। আপনি ঘুমের মাধ্যমে আপনি ইয়াং থাকতে পারবেন। ঘুমের সময় আপনার ব্রেন থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়, যেটা মানুষকে ইয়াং রাখে। আপনার মিনিমাম ডাক্তাররা 7 ঘন্টা বলে, আর আপনি যদি ব্যস্ত হন মিনিমাম 6 ঘন্টা ঘুম লাগবে অ্যাডাল্টের। বাচ্চা এবং বয়স্কদের ঘুম আরো বেশি লাগবে, এবং ঘুমটা আপনার ডিপ হইতে হবে। ডিপ ঘুমের জন্য আপনার পজিটিভ থিঙ্কিং করা লাগবে। আপনি যদি দুশ্চিন্তা করেন, অন্যকে ডুবানোর চিন্তা করেন, তাহলে আপনার ভালো ঘুম হবে না। অন্যকে ডুবাইতে পারবেন কিন্তু আপনার ব্রেন রেস্ট হবে না। আপনার মধ্যে ফরগিভনেস, যে কোয়ালিটি, অন্যকে ক্ষমা করে দেওয়া, সেটা ডেভেলপ করতে হবে। আপনার যোগা এক্সারসাইজ করতে হবে। তো স্লিপটা সাধারণত নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের রিসার্চে যেটা আসছে যে সন্ধ্যা রাতের ঘুমটা গুরুত্বপূর্ণ বেশি, আপনার আগে ঘুমাইতে হবে। রিসার্চে দেখা গেছে আপনি যদি শেষ রাত না ঘুমান আপনার শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু সন্ধ্যা রাতে যদি আপনি না ঘুমান, ঘুমাইতে যদি আপনি দেরি করেন, তাহলে আপনার মেলাটোনিন হরমোন নিঃসরণ হবে না। আপনার 9:30 10টার মধ্যে ডেফিনেটলি ঘুমাইতে হবে। সামারে যদি আপনার এশার নামাজ দেরি হয় তাহলে নামাজের জন্য আপনার দেরি করতে হবে, সেটা কিছু করার নাই। কিন্তু এশার নামাজ হয়ে গেলে আপনার ঘুম দেরি করার কোনো কারণ নাই। যদি দেরি করেন তাহলে আপনার স্টেজ 3 স্লিপ, যেটা ঘুমানোর পরে ব্রেনটা এক পর্যায়ে স্টেজ 3 স্লিপে যায়, ওটাকে ডেল্টা স্টেজ বলে। ওই পর্যায়ে গেলেই আপনার মেলাটোনিন নিঃসরণ হয়। আর ওই ডিপ স্লিপ যদি না হয় আপনার বডিতে মেলাটোনিন আসবে না। আর মেলাটোনিন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার বয়সটাকে ধরে রাখে, আপনাকে ইয়াং রাখে, আপনাকে রেস্টফুল দেখায়। তো এইটা আজকে 1400 বছর পরে বিজ্ঞান বলতেছে, কিন্তু নবীজি কখনোই এশার নামাজের পরে দেরি করতেন, ঘুমাই পড়তেন। আর শেষ রাতে হয় নফল নামাজ পড়তেন অথবা স্ত্রীদেরকে সময় দিতেন। এখন কিন্তু 4 AM ক্লাব আছে, যারা স্বাস্থ্য সচেতন 4টায় ঘুম থেকে ওঠে। এর মধ্যে মিশেল ওবামা, বারাক ওবামার স্ত্রী, সেও 4 AM ক্লাবের মেম্বার। কিন্তু আমাদের মধ্যে একটা রোগ হয়ে গেছে ফজর করে ঘুমানো। এটা ঠিক না। আপনি রাতে আগে ঘুমাবেন, দুপুরে দরকার 15 মিনিট কালুল্লাহ করবেন, 15 থেকে 20 মিনিট সোফাতে কাত হয়ে একটু রেস্ট নেবেন। যখন আপনি 4টা বা 3টায় ঘুম থেকে উঠবেন, দুপুর দিকে একটু আপনার একটু টায়ার লাগবে, সেটা চলে যাবে এবং সেটা শরীরের জন্য অনেক ভালো। তারপর আপনার ডিস্ট্রেসিং, আপনার যে টেনশন, স্ট্রেস, এগুলো দূর করার কিছু টেকনিক আছে, সেগুলো আপনার শিখতে হবে। আমি যেটা বলছিলাম যে দুনিয়াটা এমন এক জায়গায়, সেখানে স্ট্রেস থাকবে, আর স্ট্রেস না থাকলে এটা দুনিয়া হইতো না, এটা জান্নাত হয়ে যেত। আর আপনি যত বড় পোস্টের দিকে যাবেন, যত বেশি দায়িত্বশীল হবেন, আপনার স্ট্রেস তত বেশি হবে। তো সেই জন্য আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করার কিছু টেকনিক শিখতে হবে। আর বেস্ট ওয়ে টু কন্ট্রোল স্ট্রেস ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ করলে আপনার যত স্ট্রেস থাকুক কন্ট্রোল হয়ে যায়। বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ। স্ট্রেস যখন মানুষের হয় তখন শ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে আসে। অনেক দেখবেন যারা খুব বেশি স্ট্রেস, তারা জানালা বন্ধ করতে পারে না, জানালা বন্ধ করলে জন্য শ্বাস বন্ধ হয়ে আসে, খোলা জায়গায় যেতে চায়, কারণ তার অক্সিজেন অ্যাবজর্পশন পাওয়ারটা কমে যায়। সেই ক্ষেত্রে তার কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। মেন্টাল হেলথ
ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল হেলথ। রিসার্চে দেখা গেছে, আমাদের ইউসিএল আমরা একটা রিসার্চ করছিলাম, মেডিকেল কলেজে যারা ছাত্র তাদের মধ্যে যারা মেডিসিন পড়তেছে তাদের মধ্যে 30% স্টুডেন্টস আর সাফারিং ফ্রম স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। ডাক্তারি কারা পড়ে? এ লেভেলে যারা টপ 3% রেজাল্ট যারা করে, তাহলে ইউকে এর টপ 3% স্টুডেন্ট এ লেভেলের তারা মেডিসিন পড়ে, এবং তারাই 30% স্টুডেন্টস আর সাফারিং ফ্রম স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনের জন্য অনেক দোয়া আছে, আপনারা সেই দোয়াটা প্র্যাকটিস করবেন, হিসনুল মুসলিমে আছে। আর বেস্ট হইল ইয়োগা করা, লাইট এক্সারসাইজ, যেটা বিছানার মধ্যে করা যায়। তারপরে অন্যকে ক্ষমা করে দেওয়া, সেটা ডেভেলপ করতে হবে। আমরা যদি ক্ষমা করে দেওয়ার প্র্যাকটিস করতে পারি, তাহলে কোর্ট কাছারি, তারপরে এই যে এগুলোর বিরুদ্ধে কেস করে এগুলো আর লাগবে না। তারপরে চ্যারিটি, আপনারা দান সৎকার করবেন। রিসার্চে দেখা গেছে যারা চ্যারিটেবল কাজ বেশি করে তাদের মেন্টাল হেলথ অনেক ভালো, কারণ মন যেটা সেটা ধরা ছোঁয়া যায় না, এটা ইজ এ স্টেট অফ মাইন্ড। এখন আপনি যখন গরিবকে দান করবেন বা অন্য একজনের উপকার করবেন, তখন আপনার মনের মধ্যে সেই যে বেস্ট ফিলিং, ওয়েল হ্যাপিনেস, সেটা আল্লাহ দিয়ে দেন। কিনশিপ রিলেশন, আত্মীয়তার সুসম্পর্ক রাখা। জাপানের একটা জায়গা আছে, সেটা আমি বলছিলাম ওই দিন, যে ওই এলাকার মানুষগুলা দীর্ঘজীবী, যদিও ওইটা জাপানের মধ্যে সবচেয়ে ডিপ্রাইভড, গরিব এরিয়া। এবং 4টা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটা কনক্লুশন হলো যে ওই এলাকার মানুষের আত্মীয়তার সম্পর্ক খুবই অটুট, তারা একের সাথে অন্যের সম্পর্কটা খুবই ভালো। আমি যখন কিংস কলেজের লেকচারার ছিলাম, তখন একটা আর্টিকেল পড়ছিলাম, সম্ভবত এটা আমেরিকাতে, স্ট্রোক হওয়ার পরে কে কতদিন বাঁচবে, এটার একটা রিসার্চ হয়েছে। দেখা গেছে স্ট্রোক হওয়ার পরে যারা সাম সর্ট অফ গডে বিশ্বাস করে, তারা গড়ে 2 বছর বেশি বাঁচছে যারা কোনো গডে বিশ্বাস করে না। তাইলে মানে বিলিভিং সাম সর্ট অফ গড ইজ হেল্পফুল। তো তদ্রূপ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা হেল্পফুল। এ সম্পর্কে হাদিসও আছে, যারা আত্মীয়তার সুসম্পর্ক রাখবে তাদের 2টা লাভ, তারা ধনী হবে এবং তারা দীর্ঘজীবী হবে। তারা যে দীর্ঘজীবী হবে এটা সায়েন্স প্রমাণ করছে। তো ফাইনালি আমি যেটা বলবো, হাউ টু স্লো ডাউন এইজিং প্রসেস। আমরা সবাই ইয়াং থাকতে চাই এবং আমরা কেউ মরতে চাই না। তো মৃত্যু হয়তো ঠেকানো যাবে না, কিন্তু বয়সটা একটু ধরে রাখা যাবে। এবং সেই ধরে রাখাটা আপনি প্লাস্টিক সার্জারি করে বয়স কমানোর পরিবর্তে যদি আপনি খাবার মাধ্যমে বয়সটাকে ধরে রাখেন, এটা বেটার। আর বয়সকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি লাইফকে এনজয় করতে পারবেন। সেটা আমার আরেকটা ভিডিও আছে বয়স ধরে রাখার জন্য। আমি আবারও রিপিট করি যে আপনার ফাস্টিং লাগবে, এক্সারসাইজ লাগবে, ঘুমানো লাগবে, এই 3টা জিনিস। তো ফাস্টিং এর অপোজিট হলো ইটিং। ইটিং এর ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আপনার খেতে হবে। এর মধ্যে হলো ক্রুসিফেরাস ভেজিটেবলস, গ্রিন গাঢ় লিফি ভেজিটেবলস, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনারা সালাদ বানায় খাবেন। তো এই হলো আমার সামারি। আর আরেকটা কথা এখানে বলে রাখি, একটু আগে আমি বলে ফেলছি যে খেজুর, দুধ, এগুলো ভালো খাবার সুস্থ মানুষের জন্য। অসুস্থ মানুষের জন্য ভালো খাবার নাও হতে পারে। মিষ্টি খাওয়া সুন্নত তাদের জন্য যারা হেরাগুহাতে ডেইলি একবার ওঠে একবার নামে, অথবা খন্দকের যুদ্ধে মাটি কাটে, অথবা ঘোড়া দৌড়ায়। বাংলাদেশে থাকলে জিয়াউর রহমানের খাল কাটে, আর ব্রিটেনে থাকলে জিন মিশিয়ামে যায়। তো মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি ভালো জিনিস, কিন্তু বুঝতে হবে কার জন্য। আমরা কেউ করি না মিষ্টি খাবার, তো কার জন্য সেটা আমাদের বুঝতে হবে। অতএব খেজুর খাওয়া ভালো, অবশ্যই ভালো, তবে সবার জন্য না। দুধ, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, যার মধ্যে খাদ্যের 6টা উপাদান আছে। পৃথিবীতে একটাই খাবার, যে একটা খাবার খেয়ে মানুষ বাঁচতে পারে, সেটা হলো দুধ। ছোট বাচ্চা জন্মের পর অন্য কিছু খায় না, দুধ। পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো খাবার নাই যে একটা খাবার খেয়ে মানুষ বাঁচতে পারে, দুধ বাদে। So this is a miraculous